কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। নমস্কার, আপনারা শুনছেন স্টোরি ট্রাভেল। আজ স্টোরি ট্রাভেলে আপনারা শুনবেন লেখিকা অনিন্দিতা মুখার্জির কলমে এক মাতৃত্বের গল্প, গর্ভ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্টোরি ট্রাভেলকে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, গর্ভ। লাল টুকটুকে শাড়িটা একটু উঁচু করে চাপা কলির মতো নরম আঙুলগুলো দুধে আলতার থালায় রাখলো পরমা। কাল বিয়ে হয়ে আজই প্রথম জমিদার শ্বশুর বাড়িতে পা দিল পরমেশ্বরী। এখন সে পরমেশ্বরী সেন। তার অপূর্ব রূপের ছটায় যেন গোটা দালান ঘরটা আলোকিত হয়ে রয়েছে। স্বামী কুমারেশ এক দেখায় তাকে পছন্দ করেছিলেন, করবে নাই বা কেন? এমন অপরূপা তেমন একটা দেখা যায় না। অমন মুক্তোর শাড়ির মতো দাঁতের হালকা হাসি দেখেই মেতেছিলেন কুমারেশ সেন। গ্রাম বাংলার মেয়ে, কিন্তু গায়ের রং পুরো কাঁচা সোনা। আর ডুবুরি যেমন বেছে বেছে ঠিক খাঁটি মুক্তোটা তুলে আনে, ঠিক তেমনই কুমারেশের চোখে আটকা পড়েছিল সদ্য কিশোরীটি। মা, ডান পাটা আগে দাও। পরমা ডান পাটা বাড়িয়ে লাল পেড়ে সাদা শাড়িতে রাঙা পায়ের ছাপ ফেলে এগিয়ে চলে অন্দর মহলের দিকে। তার সাথে সাথেই বাকিরাও হেঁটে চলে অন্দর মহলের দিকে। কিন্তু কেউ লক্ষ্যই করে না যে সেই রাঙা ছাপগুলো পুড়ে কালো হয়ে গেছে। বৌভাত কেটেছে। বাড়িতে বিয়ে উপলক্ষে আসা আত্মীয়দের ভিড় কমতে শুরু করেছে। খাটের ওপর বসে বসে দিন যেন আর কাটে না পরমার। মনে পড়ে যায় বান্ধবীদের সাথে কিতকিত খেলা, গাছে উঠে গাছের ডালে বসে কাঁচা আম খাওয়া, একসাথে ঝুপঝুপ করে নদীতে ঝাঁপ দেওয়া, ডুব সাঁতারে নদী পারাপার করা। এখানে জমিদার বাড়িতে শান বাঁধানো পুকুর আছে ঠিকই, দেখা যায় ওর ঘরের দক্ষিণের জানালাটা দিয়ে, কিন্তু সেখানে কি তার এখনই যাওয়া ঠিক হবে? এই এত বড় বাড়ির ধরতে গেলে কিছুই দেখেনি পরমা এখন অবধি। কুমারেশ বাড়ি থাকে না, রাতে আসে, সকালে চলে যায়। আগে কুমারেশকে দেখলে বড্ড ভয় পেত পরমা, যদিও এখন ধীরে ধীরে সেই ভয় কাটছে। কি হলো পরমা? তুমি তো আমার বউ, আমি কি তোমাকে একটু আদর করতেও পারবো না? না, মানে লজ্জায় মুখ লাল হয়ে যায় পরমার। কি মানে করছো বলো তো? আমার কাছে এত লজ্জা কিসের তোমার? দেখি, তাকাও আমার দিকে। পরমা লজ্জা মাখা চোখে ধীরে ধীরে মুখ তুলে তাকালো কুমারেশের দিকে। কুমারেশ দু বাহুর বন্ধনে আবদ্ধ করল পরমাকে। তারপর পরমার কম্পিত সুগঠিত রসালো গোলাপি ওষ্ঠের ওপর নিজের তৃষ্ণার্ত ওষ্ঠদ্বয় ডুবিয়ে দিল। শিহরিত হয়ে উঠল পরমার সমস্ত শরীর। এমন পুরুষালী স্পর্শ সে এর আগে কোনোদিন পায়নি। একেই কি তবে ভালোবাসা বলে? ঠিক জানে না পরমা। ইতিমধ্যে বাড়িটা পুরোপুরি ঘুরে দেখেছে পরমা।
কিন্তু অবাক লেগেছে দোতলার উত্তরে সবচেয়ে কোণার ঘরটাকে দেখে। ঘরটায় তালা দেওয়া। না, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তালাটায় জড়ানো আছে একগাছা লাল সুতো। আলকাতরা রাঙা বড় তালাটার সাথে ওই ফিকে হয়ে আসা লাল সুতোগুলো যেন বড় বেমানান। চোখ সরিয়ে বাইরে উঠোনের দিকে তাকায় সে। সেখানে বয়ামে করে আচার বড়ি শুকোতে দেওয়া আছে, কিন্তু নিজেকে কিছুতেই সংযত করতে পারে না পরমেশ্বরী। বারবার চোখ চলে যাচ্ছে, কিসের অমোঘ মায়ায় যেন ওই ঝুলে ঢাকা তালাটার দিকে চোখ চলে যাচ্ছে তার। পরমা তালাটার ঝুল সরাতে যেতেই নিচ থেকে ডাক এলো পরমার, পরমা, পরমা। তাড়াহুড়ো করে দোতলার সিঁড়ি বেয়ে নেমে গেল পরমা। কোথায় ছিলি বউ? আর তোর হাতে ঝুল কেন? মা, আমি আসলে একটু উত্তরের ঘরের কাছে গিয়েছিলাম। কি আছে মা ওই ঘরে? কি বলছিস রে? তোকে কে বলেছিল ওদিকে যেতে? আর সব বিষয় এত কৌতূহল ভালো নয়, বুঝেছিস? যা জানিস না তা জানতে চাস না, তাতেই তোর মঙ্গল। মা, কথা শোন। শাশুড়ির মুখে এমন কথা শুনে আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না পরমা। মাথা নিচু করে সোনার বালাটা খুঁটতে থাকে সে। দুপুরটা ভীষণ রকম বিশ্রী লাগে পরমার। একা একা কতক্ষণই বা ভালো লাগে। সেই সময় পরমা পায়ে পায়ে নিচে নেমে বাড়ির বাহির হয়। চুপচাপ গিয়ে বসে ওই দক্ষিণের পুকুরটার বাঁধানো শানের শেষ সিঁড়িতে। আপন মনে ভাবে সেই বিকেলগুলোর কথা, যখন তার সব বান্ধবীগুলো তেঁতুল মাখা করে খেত আর জমিয়ে গল্প করত সবাই মিলে। পুকুরের হালকা সবুজ জলে গাছপালার ফাঁক দিয়ে ছেঁড়া ছেঁড়া শেষ রোদের নরম রেখা এসে পড়েছে। আপন মনে যেন কাটাকুটি খেলছে তারা। জলের দিকে আনমনে তাকিয়ে থাকতে থাকতে পরমার নিজেকে বন্দি মনে হয়। কোথায় এসে পড়ল সে? কোথায় সেই মায়ের আদর? কোথায় বাবার সেই স্নেহ, ভাইয়ের খুনসুটি? কতদিন দেখেনি সে ওদের। আনমনে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে ওর চোখের কোল বেয়ে। সন্ধ্যার অন্ধকার যখন একটু একটু করে ছেয়ে ফেলে চরাচর, ঠিক তখনই পরমা ঘরে ফেরে। কেটে গেছে 8টা মাস। সেনবাড়ির সবাই আজ খুব ব্যস্ত। কেন? কারণ আজ যে পরমার স্বাদ। এ বাড়ির নিয়ম, বাড়ির বউ গর্ভবতী হওয়ার পর ভিটের বাইরে যাবে না, তাই 7 মাসের স্বাদ এ বাড়িতেই দেওয়া হবে। মাছ খেতে বড় ভালোবাসে মেয়েটা, কিন্তু মাছে যেন আজ বড্ড গন্ধ লাগলো ওর। খেতে পারলো না মাছগুলো। এখন এই সময় এগুলো খুব স্বাভাবিক, তাই কেউ আমল দিল না। খেয়ে শরীরটা যেন খারাপ লাগতে শুরু করেছে। দোতলায় ওর ঘরে গিয়ে শুতেই ঘুম নেমে এলো চোখে। একটা মহিলা ওদের ঘরের সামনের ঝোলা বারান্দা ধরে হেঁটে চলেছে। হাতে কিছু একটা ধরা, যেটা সে তার লাল শাড়ি দিয়ে আড়াল করেছে। আঁচলটা গড়াচ্ছে মেঝেতে। ঝুনঝুন শব্দ উঠছে তার পায়ের নুপুরে। সোজা হেঁটে চলেছে সে। ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকে গেল উত্তরের ঘরটায়।
সেখানে একটা খাট রয়েছে। ছেঁড়া ছেঁড়া ভাবে জ্যোৎস্নার আলো এসে পড়েছে সেই খাটের ওপর। সেই খাটে তিনি তার পা দুটো লম্বা করে মেলে বসলেন। তারপর পেটের কাছ থেকে আঁচল সরালেন। উন্মুক্ত পেট বলে দিচ্ছে উনি গর্ভবতী। পেটে আলতো করে কয়েকবার হাত বোলালেন তিনি। হাতে বড় বড় নখ। তারপর হঠাৎই তিনি খামচে ধরলেন তার নাভির কাছটা। খামচে ধরাটা এতটাই প্রবল যে নখগুলো গেঁথে যাচ্ছে তার পেটের মধ্যে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্তের ধারা ভিজিয়ে দিচ্ছে তার আঙুলগুলো। তবুও থামলেন না তিনি। আঙুলগুলো আস্তে আস্তে উদরের আরো গভীরে প্রবেশ করলো। তারপর এক হ্যাঁচকা টানে বের করে আনলেন একটা মাংসপিণ্ড। না, ঠিক মাংসপিণ্ড নয়, একটা অপরিপক্ক শিশুর দেহ। সারা গায়ে তার লালা রক্ত। নারীটা তখনও জুড়ে তার সাথে। সেই মাংসপিণ্ডটাকে কোলে শুইয়ে উনি দু হাতে চেপে ধরলেন নিজের নাড়িটা। আরেকটা হ্যাঁচকা টানে নাড়িটা ছিঁড়ে সেটাকে মুখে পুরে পরম তৃপ্তিতে চিবোতে শুরু করলো সেই রহস্যময়ী নারী মূর্তি। বিড়াল তার বাচ্চা জন্ম দেওয়ার পর যেভাবে ওই নারীটা খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে, তারপর সেই নারীটা পেলে সে যেভাবে গোগ্রাসে সেটাকে গেলে, এই মহিলাও তেমনভাবেই খেতে শুরু করেছে নিজের নারীটি। আলো আঁধারিতে মুখটা বোঝা যায় না মহিলার। এলো চুলে ঢেকে আছে মুখটা। খাওয়া শেষ করে রক্তমাখা হাত দুটো দিয়ে কোল থেকে তুলে নিলেন মাংসপিণ্ডটা। সেটাকে বুকের কাছে চেপে ধরে আকাশের দিকে মুখ তুললেন তিনি। মুখটা পোড়া, মাংস খসে পড়ছে তার মুখ থেকে। ডান চোখটা গলে গিয়ে লেপ্টে রয়েছে তার ডান গালে। চোখের অস্তিত্ব নেই। দাঁতগুলো বেরিয়ে রয়েছে বীভৎসভাবে। হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল সেই রহস্যময়ী ভয়ঙ্করী। অমানসিক বিলাপে ভরে গেল ঘরটা। বিছানায় ধরফর করে উঠে বসল পরমা। সে উঠে বসায় কুমারেশও উঠে বসেছে। ঘুম জড়ানো গলায় এক প্রকার বিরক্ত হয়েই সে বলল, কি হয়েছেটা কি? এত রাত দুপুরে আবার উঠে বসার মতো কি হলো? খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে পরমা জবাব দেয়, না না, মানে একটা বাজে স্বপ্ন। গলার তেজ একই রেখে কুমারেশ বলে, হ্যাঁ তাতে হয়েছেটা কি? শুয়ে পড়ো তো। পাশ ফিরে শুয়ে পড়ে কুমারেশ। তখনও চলেছে তার গজগোজানি। যত সব রাত বিরেতে খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, যত সব উটকো ঝামেলা আমার ঘাড়ে এসেই পড়ে, বিরক্তিকর। কথাটা শুনে কষ্ট পায় পরমা। মনে মনে ভাবে, আমি হলো বিরক্তির কারণ? কই, আগে তো কোনোদিন। খাটের পাশে হাত বাড়িয়ে জলের জগটা তুলে নেয় পরমা। তারপর কিছুটা জল খেয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আর আসে না। ঘুরে ফিরে মাথা এসে ঠক্কর মারতে থাকে স্বপ্নে দেখা সেই দৃশ্যগুলো। কে ওই মহিলা? উত্তরের ঘরে বা গেল কেন? আর আর উনি তো গর্ভবতী ছিলেন। ভাবতে ভাবতে প্রায় ঘুম এসে গেছিল। ঠিক তখনই
একটা কথা মাথায় খেলে যেতেই ঘুমের চটকাটা চকিতে কেটে গেল। কিন্তু উনি ওই ঘরে ঢুকলেন কি করে? ও ঘরে তো তালা দেওয়া থাকে। তাহলে আর আর ওনার মুখটা পোড়ালো কেউ ভাবে? চোখ বন্ধ স্বপ্নটা আবার মনে করার চেষ্টা করে পরমা। না, কিছুতেই মনে পড়ছে না ওর। কিভাবে উনি ওই ঘরে ঢুকলেন? তাহলে কি এটা কোনো ইঙ্গিত? পরদিন দুপুরে সবাই ঘুমাচ্ছে, কিন্তু পরমার চোখে ঘুম নেই। সে অপেক্ষা করছে বাড়ির সবার ঘুমোনোর। কিছুক্ষণ শুয়ে থেকে সে উঠে গেল ধীর পায়ে। অন্যদিন হলে পুকুর পাড়ে গিয়ে বসত, কিন্তু রাতের স্বপ্নটা ওকে কাল থেকে তাড়া করে বেড়াচ্ছে, শান্তি দিচ্ছে না কিছুতেই। পরমা পায়ে পায়ে ঝুল বারান্দার দক্ষিণের ঘরটা ছেড়ে বেরিয়ে গেল উত্তরের ঘরটার দিকে। আলকাতরা রঙা তালাটা থেকে ঝুল আর লাল সুতোগুলো ছিঁড়ে চুলের খোঁপায় হাত দিল পরমা। বের করে আনলো একটা চুলের কাঁটা। তারপরই ঠং করে একটা শব্দ হলো মেঝেতে। তাকিয়ে দেখল চুলে গোঁজা লোহার পেরেকটা খুলে মেঝেতে আছাড় খেয়ে দোতলার বারান্দা থেকে মাটিতে পড়ে গেল। আমল দিল না পরমা। হাতের কাঁটাটা দিয়ে চেষ্টা করতে থাকলো তালাটা খোলার। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ঘটাং শব্দ করে খুলে গেল তালাটা। শাঁখা পরা ভরা হাতের ঠেলায় ক্যাঁচ করে যান্ত্রব শব্দে ধীরে ধীরে খুলে গেল দরজাটা। চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকতেই চোখে পড়ল একটা ছবি। বড় কাঠের সোনালি ফ্রেমে বাঁধানো একটা ছবি। আরও ভালো করে বলতে হয় একটা মহিলার ছবি। পরনে তার লাল বেনারসি, আর সাথে গা ভর্তি গয়না। পায়ের ওপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সেই মহিলা। তার এক হাত তার কোলের ওপর আগোছালো ফেলা ও অন্য হাতটি দিয়ে সে তার মাথার ঘোমটাটি ধরে আছে। দেখে মনে হচ্ছে সে তার ঘোমটাটি না সামলালে সেটা অবাধ্য বালিকার মতো মাথা থেকে খসে পড়বে। মুখখানা পান পাতার মতো নিগুড়ো, কালো দিঘির মতো গভীর হরিণী চোখে মোটা করে কাজল পরা। তার মিষ্টি মুখখানার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে হীরের নাকছাবিটার জন্য। তার সৌন্দর্যের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো তার এক মাথা কালো মেঘের মতো কেশরাশি, যা বোধ করি তার কোমর ছাড়িয়েছে। এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর পরমার খেয়াল হলো যে মহিলার গায়ের রংটা একটু চাপা। হোক না, তাতে কি? এমন রূপবতী মহিলা সে খুব কমই দেখেছে। এতদিন তার একটা ছোটখাটো অহংকার ছিল তার রূপের ওপর। সে এটাও বিশ্বাস করত যে গায়ের রং ফর্সা হলেই বোধহয় সুন্দরী হওয়া যায়। তার এই ধারণা ছিলই না যে রোদ ঝলমলে দিনের আলোর মতো কাঁচা সোনা রঙের থেকেও মেঘলা আকাশের মতো শ্যামবর্ণ বেশি মায়াবী। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দে মোহভঙ্গ হলো পরমার। চারিদিকে তাকিয়ে বেশ অবাকই হলো পরমা। ঘরের মাঝ বরাবর একটা কালো পালিশের সেগুন কাঠের খাটের ওপর ধবধবে সাদা চাদর পাতা। কিন্তু কি আশ্চর্য, খাটে বা ঘরের কোথাও এক ফোঁটা ধুলো বা ঝুলের চিহ্ন মাত্র নেই। দেখে মনে হচ্ছে যেন ঘরটা নিয়মিত পরিষ্কার করা হয়। বেশ অবাক হয় পরমা। ঘরে ছবিটার পাশে একটা আয়না, আর তার পাশের দেওয়ালে রাখা রয়েছে একটা শোকেস, আর তার নিচেই পড়ে আছে একটা লাল কাপড়ে মোড়া
কিছু একটা, সম্ভবত লাল মোলাটে মোড়া একটা ডায়েরি। 7 মাসের পেট সামলে সেটা খুব সাবধানে তুলে নেয় পরমা। ডায়েরির ওপরে সোনালি কালিতে লেখা মেঘাঙ্গীর কথা। ওই খাতাটা হাতে নিয়ে পায়ে পায়ে বেরিয়ে আসে পরমা ওই ঘর থেকে। আবার তালাটা দিয়ে সোজা নিচের ঘরে গিয়ে বালিশের তলায় খাতাটা রেখে সিঁড়ি বেয়ে নেমে যায় একতলায়। কিন্তু ও যদি যাওয়ার সময় খেয়াল করত তাহলে দেখতে পেত ওর আটকে আসা তালাটা কোনো অদৃশ্য শক্তির মায়ায় যেন খুলে দরজার কড়ায় আটকে ঝুলে থাকে। আজ অনেক দিন পর পরমা পুকুর পাড়ে এসে বসল। এমনিতে বসা বারণ, দুপুরবেলা পুকুর পাড়ে এসে বসা তো দূর, ঘর থেকে বেরোনোই বারণ। তাছাড়াও চুল ছেড়ে রাখা যাবে না, এটা খাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, আরও কত কি। ওফ, এত ঝোঁকি ওর সয় না। সারাদিন খালি নিষেধ আর নিষেধ। এর চেয়ে ওর বাপের বাড়ি ঢের ভালো ছিল। মা কেমন জোর করে টেনে এনে মাথায় তেল দিয়ে দিত, বন্ধুদের সাথে নদীতে নাইতে যেতে দিত। এখানে কিছুই নেই ছাই। নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিল পরমা। হয়তো মনের গোপন কুঠুরিতে জমিয়ে রাখা স্মৃতিগুলো হাতড়ে মনের মধ্যেই সাজিয়ে নিচ্ছিল এক টুকরো মেয়েবেলা। ঠিক সেই সময় সন্ধ্যার শঙ্খধ্বনিতে চটক ভাঙে পরমার। তড়িঘড়ি উঠে নিজের ঘরের দিকে পা বাড়ায় সে, কিন্তু সে খেয়াল করে না তাকে ছুঁতে না পারার নিষ্ফল আক্রোশে একটা শাঁখা পরা সরু লিকলিকে পোড়া হাত ডুবে গেল পুকুরের আধার নামা কালো গহীনে। এখন আর রাতে ঠিকঠাক ঘুম হয় না পরমার। সারা রাত অস্বস্তিতে এপাশ ওপাশ করে। নিজের কিশোরী শরীরের মধ্যে স্পষ্ট টের পায় ছোট্ট একটা প্রাণের স্পন্দন। সারাক্ষণ সে তার মধ্যেই নড়ে চড়ে খেলে বেড়াচ্ছে। তবে এই মধুর মুহূর্ত সে একা একা কাটায়। পাশে অকাতরে ঘুমোতে থাকা সেই ছোট্ট প্রাণটার হবু বাবাকে জাগাতে পারে না, কারণ তাতে সে বিরক্ত হয়। যেন আস্তে আস্তে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে। অথচ পছন্দ করে বিয়ে করার সময় বা তারপরেও তাকে সে চোখের মনি করে রাখত। তাহলে হঠাৎ করে এখন যখন তার পাশে একটা শক্ত কাঁধের সব থেকে বেশি প্রয়োজন, তখন তার স্বামী তার কাছ থেকে সরে যাচ্ছে কেন এভাবে? তবে কি এটাই বড়লোক বাড়ির পুরুষ মানুষের নগ্ন চরিত্র? এক জিনিস বেশি দিন ভালো লাগে না। ভাবতে ভাবতে চোখটা জলে ভরে যায় পরমার। বিছানা ছেড়ে উঠে যায় সে। পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় ঘরের দক্ষিণের জানালাটার পাশে। আকাশে রূপোর থালার মতো গোল চাঁদ ফুটফুটে জ্যোৎস্নায় ধুয়ে দিচ্ছে চরাচর। সেই জ্যোৎস্না গাছের পাতা পিছলে জানালা গলে ছড়িয়ে পড়েছে ওদের ঘরে। সাথে গিয়ে পড়েছে পুকুরটার ওপর, যেন সবুজাভ জলের ওপর রূপোর সুতোয় বোনা এলোমেলো জাল বিছানো রয়েছে। সেই জালের মধ্যে সব থেকে নজর কাড়ছে যে সে হলো রূপালী চাঁদের প্রতিবিম্ব। সে যেন আয়নায় নিজের সৌন্দর্য মন ভরে দেখছে। মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে হঠাৎ চোখ কুঁচকে যায় পরমার। পুকুর পাড়ের পাশের ঝোপটা নড়ে উঠতেই সেদিকে সরু চোখে তাকায় পরমা। ঝোপ থেকে বেরিয়ে আসছে কেউ, সোজা হেঁটে যাচ্ছে পুকুর পাড়ের দিকে। সেদিকে ভালোভাবে তাকাতেই পরমা বুঝতে পারে যে ওটা একটা নারী অবয়ব।
জানালার ধার ঘেঁষে দাঁড়ায় পরমা। তার চোখে যেটুকু ঘুমের লেশ ছিল সেটা মুছে গিয়ে দেখা দিয়েছে একরাশ কৌতূহল। ওই অবয়ব পুকুর ঘাটের এক একটা সিঁড়ি বেয়ে নামছে, তবে তার চলনের মধ্যে রয়েছে এক অসংলগ্নতা, ঠিক যেমন থাকে একজন গর্ভবতী স্ত্রীর চলার মধ্যে। জ্যোৎস্নার আলোয় সবটা পরিষ্কার বোঝা না গেলেও এটা বোঝা যায় যে সেই মহিলার চুলগুলো ছাড়া সাপের মতো দুলছে সেগুলো, আর শাড়ির আঁচল ধুলোয় লুটোচ্ছে। সম্ভবত তার পরনে লাল সাদা শাড়ি। সে ধীরে ধীরে নেমে গেল পুকুরের সবুজ ঘোলাটে জলে। কিন্তু এই রাতে কে স্নান করে? এবারের কারোর এমন স্বভাব আছে বলে তো পরমার জানা ছিল না। প্রায় আধ ঘন্টা কেটে গেল, তাও ওই মহিলা উঠছে না কেন? এতক্ষণ কেউ কি জলে ডুবে থাকতে পারে, নাকি ওই অন্ধকার পাড়ে উঠে গেল সে, নাকি জলের মধ্যে জ্ঞান হারালো? কে জানে। ঘাড়ের কাছে পড়া গরম নিঃশ্বাসের উষ্ণ স্পর্শে শিরশিরিয়ে ওঠে পরমার সর্বাঙ্গ। দুটো হাত যেন ওর কোমর পেরিয়ে আলতো হাত রেখেছে ওর ঈষৎ স্ফীত পেটের ওপর। সেই হাত দুটো খেলে বেড়াচ্ছে তার পেটের ওপর। কিন্তু কিছুক্ষণ পরই সেই হাতের স্পর্শ অস্বাভাবিক ঠেকে পরমার কাছে। একটা ক্ষীণ যন্ত্রণার অনুভূতি হয় তার। সেই অপরিচিত হাতের নখগুলোতে যেন চিরে যাচ্ছে তার পেট। হাত দুটো যেন পেট চিরে বের করে আনতে চায় কিছু। হঠাৎই পরমার সেদিন রাতে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে যায়। সাথে সাথে চিৎকার করে এক ঝটকায় হাত দুটো নিজের পেট থেকে ঠেলে সরিয়ে দিয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকে পরমা। চমকে গিয়ে ফিরে তাকায় পরমা। সমরেশ দাঁড়িয়ে আছে ওর পিছনে। ঘুম জড়ানো গলায় খুব স্বাভাবিক স্বরেই বলল, কি হয়েছে? এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমতা আমতা করে পরমা জবাব দেয়, না, ওই মহিলা মহিলা। বিরক্ত হয় কুমারেশ। ধুর বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। পরদিন দুপুরে ওই লাল মোলাতে বাঁধানো খাতাটা খুলে খাটের ওপর বসে পরমা। পাতা উল্টাতেই চোখে পড়ে গোটা গোটা মুক্তোর মতো অক্ষরে লেখা রয়েছে পাতার পর পাতা। প্রথম দিকে কিছু গানের কলি, কবিতা এইসব লেখা। ওর চোখ আটকে গেল একটা লেখায়। ওরা আজ বৈদ্য নিয়ে এসেছিল। বৈদ্য কয়ে গেছে আমার পেটে নাকি খুকি আছে। আমার খুব আনন্দ হয়েছিল শুনি যে আমার প্রথম বাচ্চা মেয়ে হবে, খুকি হবে আমার। আনন্দে চোখে জল চলিয়েছিল। কিন্তু শাশুড়ি মার দিকে তাকাতেই বুঝলাম উনি খুশি হননি। বৈদ্যমশাই চলে যেতেই উনি আমার দিকে কটমট করে তাকিয়ে চলে গেলেন। জানি না কি হবে। কয়েকটা পাতা ফাঁকা, তারপর আবার লেখা। আমার 7 মাস চলতেছে, কিন্তু খুকি হবে জানতে পেরে এরা আমার সাথ দিল না। ঘটা করে নিয়ম রক্ষার মতো কটা রান্না করে দিয়েছিল। উনিও এখন আর তেমন আসেন না আমার কাছে। কথা বলা তো দূর, এবাড়ির পুরুষ মানুষগুলান সবাই বোধহয় এইরকমই। হয়তো উনিও খুকি চাননি, কিন্তু এ কি আমার হাতে? বিধাতা যা দেবে তাই তো খুশি মনে নিতে হয়। কিন্তু সেটা বোঝে না।
শাশুড়ি মা এই চেলো, কয়ে গেল এই বাচ্চা ওনারা চান না, তাই এই বাচ্চাকে মেরে ফেলতে হবে। কিন্তু 7 মাসের পোয়াতে কি নষ্ট করা যায় নাকি? আর যদি যায়ও, তবু আমি আমার খুকিকে মারতে দেব না। আমার নক্কি মাকে তারা নাকি মারবে। এ আমার আর কুমারের সেনের খুকি, একে আমি পৃথিবীর আলো দেখাবই। পড়তে পড়তে থমকে যায় পরমা। কার খুকি? সেনের খুকি? তাহলে তাহলে কি এর আগেও আমি ছাড়াও আমি ছাড়াও ওনার আগে বিয়ে হয়েছিল? পরমা আবার মনোযোগ দেয় খাতার পাতায়। যদিও তারপর কি হবে আমি জানি না, কারণ খুকিকে তো উনিও চান না, উনি তো আমাকেও চান না। হ্যাঁ মানছি আমাদের ধুমধাম করে বিয়ে হয়নি, হবে বা কি করে? উনি যে পাপ করেছিলেন তা কি লোকচক্ষু সম্মুখে আনার মতো? বিয়ে তো উনি আমাকে করতেন না, কিন্তু এতে আমার কি দোষ ছিল? উনি তো আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমাকে কাছে টেনে নিয়েছিলেন। আমিও মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে আমার সব কিছু সঁপে দিয়েছিলাম, আমার শরীর মন সব। হঠাৎ করে অসাবধানে আমি যদি পোয়াতি না হয়ে যেতাম, তাহলে হয়তো এত ঝামেলাই থাকতো না। আমরা গরিব, ওদের মুখের কথা কেই বা শুনবে? গরিবের মুখ বন্ধ করা এদের কাছে বাঁ হাতের খেল। শুধুমাত্র ছেলের পাপ ঢাকতে আর প্রথম বংশধর পাওয়ার আশায় শাশুড়ি মা এই বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। পরমার ভ্রু কুঁচকে যায়। পাপ? কিসের পাপ? তবে কি আমি যা ভাবছি তাই? বিয়ের আগেই কি কুমারেশের খুকি পেটে এই বাড়িতে ঢুকেছিল মেঘাঙ্গী? কিন্তু তাহলে সে এখন কোথায়? আমি বা তার জায়গায় কি করছি? আর সেই খুকিরই বা কি হলো? চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে পরমার। চোখের জলটা টুপ করে গড়িয়ে পড়ে খোলা খাতার পাতার ওপর। পরমা আবার পড়তে শুরু করে। 2 দিন হলো আমার খুকিটার আর কোনো সারা শব্দ নেই, নড়াচড়া করছে না। কি হয়েছে কে জানে? এমন তো হয় না। কয়েকটা পাতা ফাঁকা, তার পরের পাতায় লেখা আছে, আমার খুকিটাকে ওরা মেরে দিল। আমার মাটা এখনো আমার পেটেই আছে। ওরা বাঁচতে দিল না আমার মাটাকে। কি দোষ করেছিল আমার খুকি? বুঝতে পারছি, ওরা আমাকে কিছু খাইয়ে দিয়েছে। এই কুমারের সেনই দায়ী এসব কিছুর জন্য। আজ যদি সে আমার সাথে, আমার মায়ের সাথে আমিও শেষ হয়ে যাব। রাখবো না এই শরীর, যে শরীর থেকেও আমি আমার ছোট মাটাকে বাঁচাতে পারলাম না। সে শরীর থেকেও কোনো লাভ নেই। খুব ভরসা করে এসেছিলি বল মা, কিন্তু তোর মা যে ভীষণ অভাগী রে। তোকে পৃথিবীর আলো দেখাবে বলেও দেখাতে পারলো না রে। ক্ষমা করিস মারে, ক্ষমা করিস। পরের পাতাগুলো উল্টাতে গিয়ে পরমা খেয়াল করল পরের বেশ কিছু পাতা ছেঁড়া আর তার পরের পাতাগুলো ফাঁকা। জল ভর্তি টলটলে চোখটা বন্ধ করে খাটে হেলান দিতেই চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল কানের দিকে। মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করছে ওর। ও যা পড়ল তা যদি সত্যি হয়, তাহলে ও যাকে দেখল সে কি ওই মেঘাঙ্গী? কিন্তু সে পরমাকেই বা দেখা দিচ্ছে কেন?
তাহলে সে কি কিছু বলতে চায় পরমাকে? কিন্তু কেন? বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে। বাইরে হালকা নীল অন্ধকারের প্রলেপ একটু একটু করে গাঢ় হতে শুরু করেছে। মায়াদেবী যেন মায়া নীল অন্ধকার ছড়িয়ে দিচ্ছে বিশ্ব চরাচরে, যেন সেই মায়া চাদর বিছিয়ে প্রকৃতিকে ঘুম পাড়াতে চাইছে। নিচ থেকে ডাক এলো, বৌমা, বৌমা, পরমা। চমক ভাঙতেই তড়িঘড়ি নিচে নামতে গেল কিশোরী মেয়েটা, আর ঠিক তখনই কোল থেকে খাতাটা পড়ে গেল মেঝেতে। স্ফীত পেটটা সামলে নিচু হয়ে খাতাটা তুলতে যেতেই খাটের নিচে খচমচ শব্দ কানে যেতেই সেদিকে তাকাতেই আলো আঁধারির খেলায় চোখ পড়ল খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে তাকাতেই ও বুঝল ওটা একটা অবয়ব, একটা নারী অবয়ব। তার চুলগুলো ছড়িয়ে পড়ে রয়েছে খাটের নিচে এলোমেলোভাবে। মহিলাটা হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসে আছে, চার হাত পায়ে ভর দিয়ে। ঘাড়টা একটু কাত হয়ে আছে। মুখের দিকে চোখ যেতেই কেঁপে উঠল পরমার বুক। একরাশ বরফ কুচি যেন কেউ ঘষে দিল ওর শির দ্বারা বরাবর। এ তো স্বপ্নে দেখা সেই মহিলা, সেই পোড়া মুখ, সেই গলে যাওয়া গালে চেপটে থাকা চোখ, ঠোঁটহীন মুখ। নিজেকে আর সামলাতে পারে না পরমা। মা গো! বলে চিৎকার করে ঘরের এক কোণায় ছিটকে পড়ে থরথর করে কাঁপতে থাকে পরমা। একেই সদ্য কিশোরী, তার ওপর সাথে আর একটা ছোট্ট প্রাণ। কাঁপুনি যেন উত্তরোত্তর বাড়ছে তার, যা তার বা তার সন্তানের জন্য মোটেও ভালো নয়। তার অমন চিৎকার শুনে নিচের থেকে সবাই ছুটে এসে দেখতে পায় পরমা থরথর করে কাঁপছে। তাকে ধরাধরি করে আজ শোয়া করে বসিয়ে গরম দুধ দিতেই সেটা খেতে গিয়ে বড্ড আষ্টে গন্ধ লাগে ওর, কিন্তু তবুও সেটাতে চুমুক দিতেই শাশুড়ির প্রশ্নটা কানে আসে, ওরকম ভয় পেলে কি করে বউ? উত্তর দেওয়ার আগেই মেঘাঙ্গীর কথাগুলো মনে পড়ে গেল ওর। আসল ঘটনাটা চেপে গেল। বলল, মা, আসলে একটা বাজে স্বপ্ন। এই সময়ে এমন বাজে স্বপ্ন দেখাটা খুব স্বাভাবিক, তাই ওরা তেমন আমল দিল না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল পরমা। পুকুর পাড়ে এসে ঘাটের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে পরমা। মনটা খারাপ হয়ে রয়েছে পরমার। আজ ওর মন খারাপের সাথে যেন তাল মিলিয়েছে আকাশটাও। তার যেন মন আজ বড্ড খারাপ। ধূসর মেঘে ঢেকে রয়েছে গোটা আকাশটা। অন্য দিনের মতো আজ আর পুকুরের ওপর সূর্যের আলোর আলপনা আঁকা নেই, বরং ধূসর মেঘের সাথে তাল মিলিয়ে পুকুরের জলটাও যেন ধূসর হয়ে উঠেছে। চারিদিকটা যেন একটা মন খারাপের অন্ধকারে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। মন খারাপের কোনো কারণ নেই, তবুও যেন বিশাল একটা শূন্যতায় ভুগছে সে। বাপের বাড়ির কথাটা বড্ড মনে পড়ছে ওর। মা কাছে থাকলে বড্ড ভালো হতো। না, যত্নের অভাব নেই, কিন্তু ভালোবাসার অভাব রয়েছে। একটা বন্ধুর দরকার, যাকে এতদিন ধরে হয়ে চলা ঘটনাগুলো ও বলতে পারবে। কি হচ্ছে ওর সাথে ও প্রাণ খুলে বলতে পারবে। ও পরে লক্ষ্য করেছে পেটের আড়াআড়ি 4টে চেরা দাগ। ওগুলো হয়তো সেই রাতেই লেগেছে, কিন্তু কে বিশ্বাস করবে ওর কথা? ভয় হতে থাকে মেঘাঙ্গী সহ
বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপর। মেঘাঙ্গী দিদির সাথে ওরা অমন করেছিল, তাহলে তাহলে আমার সাথে কি ওভাবেই? আমারও যদি খুকি হয়, ওরা কি আমার খুকিকেও? আর যদি খোকা হয়, তাহলে কি মেঘাঙ্গী দিদি আমার খোকাকে? এমন সময় পায়ে একটা টান অনুভব হয় পরমার, কিন্তু চিৎকার করার আগেই এক হ্যাঁচকা টানে কেউ যেন টেনে নেয় ওকে পুকুরের অতল গভীরে। ঝপাত করে একটা শব্দ, তারপর সব নিস্তব্ধ, সব চুপচাপ। কিছুক্ষণ পর জলে ঝটাপটি করে ভেসে ওঠে পরমা। জলের অতল থেকে কোনো অদৃশ্য শক্তি যেন ওকে জলের গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। পরমা প্রাণপণে সেই অদৃশ্য শক্তির হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায় জলের মধ্যে দাপাদাপি করছে। খোপা খুলে ঘন স্রোতশ্রেণী ছড়িয়ে পড়েছে সারা পুকুর জুড়ে। সেই কেশরাশি যেন ভুজঙ্গের ন্যায় নাগ পাশে বেঁধে ফেলেছে তাকে, টেনে নিয়ে যেতে চাইছে জলের গভীরে। ভাগ্যক্রমে এক ঝি সেই সময় এই দৃশ্য দেখে চিৎকার করে বাড়ির লোককে জড়ো করে। ওগো ওগো, কি কোথায় আছো গো? এদিকে এদিকে এসে দেখো, নতুন বৌমনি জলে ডুবে যাচ্ছে। ওগো ওগো, কি কোথায় আছো গো? ওগো, কি কোথায় আছো? এদিকে এসে দেখো, নতুন বৌমনি জলে ডুবে যাচ্ছে। এদিকে এসে দেখো গো। তারপর সবাই মিলে যখন তাকে টেনে তোলে, তখন তার আর জ্ঞান নেই। দিদি, দিদি, তুমি আমার খোকাকে নিও না, আমার খোকাকে নিও না তুমি। ঘোমটা টানা মহিলাটি কোনো কথা না বলে আতুর ঘরে শুয়ে থাকা প্রসূতি মহিলাটির পাশ থেকে চুপচাপ তুলে নিতে উদ্যত হয় ছোট খোকাটিকে। প্রসূতি মহিলাটি সেই রহস্যময়ী মহিলার হাত চেপে ধরে। না দিদি, আমি আমার খোকাকে দেব না। অমানসিক কর্কশ কণ্ঠস্বরে ভরে ওঠে ঘর। এই খোকা রাখবি কোথায় থেকে? তোর যে কপালে খোকা নেই। হা 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 হা। ঘোমটা সরে যায় মহিলাটির মাথা থেকে। মুখ ঘুরিয়ে সে তাকায় প্রসূতির দিকে। পরমার মুখটা যেন নিমেষে সাদা হয়ে যায়। ওর দিকে খোকা কোলে তাকিয়ে আছে মেঘাঙ্গী। একটা চোখ তার কিছুটা আস্ত আছে, সেই চোখে ঝরে পড়ছে জিঘাংসা। ঘুম ভেঙে উঠে বসে পরমা। ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, যেন ওর বুকে কেউ হাতুড়ি পিটছে। কিছুক্ষণ পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে পরমার কানে আসে কল্লোলিনীর গান। স্রোতশ্রেণীর ধারা যেন নেমে এসে পরিতৃপ্ত করছে তৃষ্ণার্ত ধরিত্রীকে। মনটা ঠান্ডা হয়ে আসে পরমার। অবশেষে বছরের প্রথম বৃষ্টি অন্ধকারকে যেন আরও গাঢ় করছে ঘন মেঘের চাদর। কোথা থেকে যেন ভেসে আসছে অপরূপ রবীন্দ্রসঙ্গীত। বৃষ্টির ঝমঝম তালের সাথে এক পর্যায়ে গিয়ে মিলিয়ে যাচ্ছে গানের কথাগুলো। কেউ যেন গেয়ে চলেছে,
সুরটা যে খুব কাছ থেকেই ভেসে আসছে সেটা বুঝতে পারে পরমা। ধীরে ধীরে প্রায় 7.5 মাসের স্ফীত পেটটা সামলে বিছানা থেকে নামে সে। অন্ধকারে হাতে হারিকেনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে পরমা। গানের উৎস লক্ষ্য করে বুঝতে পারে উত্তরের ঘর থেকে এই গানটা ভেসে আসছে। সম্মোহিতের মতো হেঁটে চলে পরমা সেদিকে। হাঁটার ধরনটা অসংলগ্ন। পায়ে পায়ে ও গিয়ে দাঁড়ায় উত্তরের ঘরের সামনে। কেউ একজন এক মাথা ঘোমটা টেনে তখনও গেয়ে চলেছে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে পাহাড় তরে। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস ওর পিছন থেকে ঢুকে গেল ঘরের মধ্যে। দপদপ করতে করতে নিভে গেল পরমার হাতের হারিকেনটা। মহিলার মাথার ঘোমটা হাওয়ার দাপটে খসে পড়ল মাথা থেকে। বাইরে কড়কড় করে বিদ্যুৎ চমকে ওঠে, বিকট শব্দে বাজ পড়ল। আর তার আলোতেই পরমা দেখল এ তো সেই, হ্যাঁ সেই তো, সেই পোড়া মুখটা। মাংস যেন খসে পড়ছে তার মুখ থেকে। ডান চোখটা গলে গিয়ে লেপ্টে রয়েছে তার ডান গালে। ঠোঁটের অস্তিত্ব নেই, দাঁতগুলো বেরিয়ে রয়েছে ভয়ঙ্করভাবে। দমকা বাতাস লেগে তার চুলগুলো উড়ে চলেছে গাছের শুকনো অসহায় পাতার মতো। তার বাঁ দিকের অক্ষিকোটর থেকে প্রায় বেরিয়ে আসা দৃষ্টি পরমার দিকেই নিবদ্ধ। চোয়ালবিহীন মুখ জুড়ে খেলে যাচ্ছে একটা কুটিল হাসি। ধীরে ধীরে সেই নারী মূর্তি যেন ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হচ্ছে। কালচে ধূসর ধোঁয়ার মধ্যে শুধু জেগে থাকে তার ওই বিকৃত মুখটা। সেটা যেন ছুটে আসছে পরমার দিকে। এতক্ষণ সম্মোহিতের মতো দাঁড়িয়েছিল পরমা। সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে পিছনে ঘুরে ছুটতে গিয়ে ধাক্কা খায় বারান্দার রেলিংয়ে। মা! বলে অমানসিক চিৎকার করে উত্তরের ঘরের খোলা জানালাটার সামনের মেঝেতে পড়ে যায় পরমা। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রেলিংয়ের ধাক্কায় পেটে ভীষণ চোট পায় পরমা। পেটটা দুহাতে শক্ত করে চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। ততক্ষণে তার উরু বেয়ে গড়াতে শুরু করেছে সরু রক্তের ধারা। বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে সেই রক্তের ধারা। পরপর দুবার এমন চিৎকার শুনে নিচ থেকে ছুটে আসে সবাই। পরমার এমন দশা আর উত্তরের ঘরটা খোলা দেখে শিউরে ওঠেন পরমার শাশুড়ি। তিনি বলেন, এই কেউ গিয়ে শিগগিরই ধাইমাকে খবর দে, নয়তো বাচ্চাটা যে আর বাঁচবে না। একজন বৃষ্টির মধ্যেই ছুটে গেল ধাইমার বাড়িতে। পরমার মাথাটা কোলের মধ্যে টেনে শাশুড়িমা পরমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি হয়েছে রে বউ, পড়ে গেলি কি করে? পরমা তখনও যন্ত্রণায় কুকিয়ে চলেছে। খুব কষ্ট করে উত্তরের ঘরের ভেতরের খাটটার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে, দিদি। পরমার শাশুড়ির শিরদাঁড়া বরাবর কেউ যেন বরফ কুচি ঢেলে দেয়। মেঘাঙ্গী? হ্যাঁ, কিন্তু এতদিন পরও কি করে? বড় ভুল করেছেন তিনি। নিজের নাতনিকে নিজে হাতেই, মেঘাঙ্গীও তো খুকির শোকেই ভর সন্ধ্যায় এই ঘরেই গায়ে আগুন দিয়ে।
আর ভাবতে পারছেন না তিনি। যে গেছে সে গেছে, এবার এই বাচ্চাটা থাকলে হয়। বাচ্চাটা তো থাকবে নে, থাকতে দেব নে আমি। কেন দেব? আমার খুকিটা কি দোষ করেছিল? পিছন থেকে ঘ্যাস ঘ্যাসে শ্লেষ মিশ্রিত গলাটা চিনতে অসুবিধা হয় না মায়াদেবীর। মেঘাঙ্গী। একটা বিজাতীয় শব্দে নিজের কোলের দিকে তাকাতেই চমকে ওঠে মায়াদেবী। পরমা 2 হাত মুঠো করে ক্রমাগত নিজের পেটে ঘুষি মেরে চলেছে। তাড়াহুড়ো করে তার হাতটা সরাতে গেলে ঘুরে তাকায় পরমা। মণিবিহীন চোখে খেলে যাচ্ছে নৃশংসতা। না, ওরে ছাড়, ছাড় বউ ছাড়, মরে যাবে তো বাচ্চাটা, ছাড়। আমার বাচ্চাটার কথা চিন্তা করেছিলেন মা? আমি নিয়ে যাব একে, ছাড়বো নে। এক শরীরে যেন 2 মানুষের বাস। পরমার কণ্ঠ থেকে দ্বৈত কণ্ঠে বেরিয়ে আসে কথাগুলো। ততক্ষণে পরমার মুঠো আলগা হয়ে দীর্ঘ নখগুলো চেপে বসেছে তার পেটে। আস্তে আস্তে চিরে যাচ্ছে তার পেট। মায়াদেবী সর্বশক্তি দিয়েও সেই হাত দুটোকে ছাড়াতে পারছেন না। এমন সময় কেউ বলে উঠল, পরমা কি করছোটা কি? দুজনেই চমকে তাকায় সামনের দিকে। কুমারেশ দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে পাঞ্জাবিটা লেপ্টে আছে ওর পেশিবহুল শরীরের সাথে। সে এগিয়ে আসে পরমার দিকে। ওর গলা থেকে ঝুলে পড়েছে সোনার চেনে লকেট করে রাখা রুদ্রাক্ষটা। সেটার ছোঁয়া পরমার গায়ে লাগতেই ছটফট করে ওঠে পরমা। তড়িৎ গতিতে সেটা খুলে পরমার গলায় পরিয়ে দেয় কুমারেশ। একটা জোর ঝাঁকুনি দিয়ে স্থির হয় পরমা। রক্তক্ষরণের পরিমাণ বাড়ে। সেদিকে লক্ষ্য করে মায়াদেবী বলেন, কুমু বাবা তাড়াতাড়ি গিয়ে দেখ তো দাইমা কত দূর। বেশি দেরি হলে মা বাচ্চা আর কাউকে বাঁচানো যাবে না রে বাপ। যা যা তাড়াতাড়ি। কুমারেশ পুকুরের পাশের রাস্তা দিয়ে ছুটে চলল। হঠাৎই সামনে থেকে মাকড়সার জালের মতো কিছু যেন লেপ্টে গেল কুমারেশের চোখে মুখে। সেগুলোকে ছাড়াতে গিয়ে কুমারেশ বুঝল এগুলো আর যাই হোক মাকড়সার জাল নয়, কারণ মাকড়সার জাল এত মোটা হতে পারে না। ধীরে ধীরে সেই বাঁধন যেন আরো দৃঢ় হচ্ছে। নিঃশ্বাস নিতে পারছে না কুমারেশ। কাশির সাথে চলকে উঠে আসছে রক্ত, লেপ্টে যাচ্ছে ওই মাকড়সার জালের মতো জিনিসটাতে। তাও আলগা হচ্ছে না সেটা। ধীরে ধীরে শক্ত হয়ে আসে কুমারেশের দেহ। কাদামাটিতে লুটিয়ে পড়ে দেহটা। তার দেহ থেকে সরে যায় মাকড়সার জালের মতো বস্তুগুলো। আলো আঁধারিতে মৃত শরীরটার পাশে দেখা যায় আরও একটা শরীর, একটা আধ পোড়া শরীর। শোনা যায় মাংস ছেঁড়ার চড়চড় শব্দ। তারপর সেই মূর্তি মৃতদেহের পাঁজর ভেঙে বের করে আনে তখনও স্পন্দনরত হৃৎপিণ্ডটা। প্রায় ভোর হয়ে এসেছে। সদ্যজাতের কান্নায় ভরে উঠেছে গোটা বাড়িটা। খুকিকে পাশে নিয়ে শুয়ে আছে পরমা। সেখানে এসে দাঁড়িয়েছে মেঘাঙ্গী। তার ওই বীভৎস মুখে তখনও লেগে কুমারেশের রক্ত। তাকে দেখেই খুকিকে কোলে জড়িয়ে ধরে পরমা। ভীত চোখে তাকায় তার দিকে, কিন্তু তার চোখে মুখে আর কোনো হিংসা বা বিদ্বেষের চিহ্ন নেই। তার বিকট রূপ মিলিয়ে গিয়ে বেরিয়ে এসেছে নরম সেই গ্রাম্য মেয়েটা। ঝিনুকের মধ্যে থাকা মুক্তোর মতো পরিস্ফুটিত হয়ে উঠেছে তার চিরচেনা রূপখানি। সে এগিয়ে যায় পরমার দিকে। ছুঁতে চেয়েও ছুঁতে পারে না তাদের। কাছে গিয়ে বলে,
ভয় পাস না বোন, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমি দোষীকে শাস্তি দিয়েছি। তারপর চোখের জলটা মুছে বলে, আমার খুকিটাকে তো পৃথিবীর আলো দেখাতে পারলাম না। একে তুই আগলে রাখিস, ভালো থাকিস। হাসি রে। একটা সোনালি আভায় ভরে যায় ঘরটা। আলোটা ঠিকরে বেরোচ্ছে মেঘাঙ্গীর শরীর থেকে। সে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাচ্ছে বাতাসে। পরমার চোখে জল, আর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, ভালো থেকো দিদি, খুব ভালো থেকো। তাহলে কেমন লাগলো স্টোরি ট্রাভেলের আজকের নিবেদন? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য। আজকের গল্প পাঠে ছিল নিগম। বিভিন্ন চরিত্রে উমা, ঝিনুক, সুদীপ্তা, পৌত্যুষা এবং সূর্য। আবহে অরিত্র। প্রচ্ছদ অলঙ্করণে সায়ন। পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন স্টোরি ট্রাভেল। শুভরাত্রি।